এই যে কমপ্লেইন গুলো সমাধান করা লাগছে কারা সমাধান করবো? সমাধান করবো আমরা। কমপ্লেইন তো ম্যানেজমেন্টের উপরে, কথা বোঝো নেই? যখন ম্যানেজমেন্টের উপরে যখন কথা হবে তখন আমরা এর মধ্যে ইনভলভ হয়ে জিনিসটা সমাধান করবো। এবার মনে করেন আপনারা এই ইনফরমেশন আমাদের ডাইরেক্টলি দিতেন, মনে করেন আপনাদের যে 70-80 লোকজন আছে দিকে, এই 70-80 লোকজনের তো গালি জানিয়ে দিছে, হাতে গুনা 8-10 জন না 4-5 জনে গালাগালি দিছে। মনে করো গালাগালিটা দেওয়ার জন্য এই ম্যানেজমেন্টের কেউ কোনোদিন বলেনি এটা কিন্তু করা যাবে না, বুঝলেন? কেউ কোনো কাউরে গালাগালি দিতে আমরা বলি না, আমরা করতে চাইও না। কারণ হলো গালাগালি দিয়ে কোনো সমাধান হচ্ছে না। কারণ এখন আপনি একটা ভুল করছেন, দুটা গালি দিলে ওই ভুল কিন্তু ঠিক হবে না। ঠিক হইতো তাহলে গালাগালি দিয়ে লাভ হইতো। 2 পিস নষ্ট করছে, দুটা গালি দিলাম, ঠিক হয়ে গেল। যে কোনো জিনিসটা নষ্ট হয়েছে ঠিক করার মতো সম্ভব থাকলে আপনারা দিয়ে ঠিক করবেন, মেশিন দিয়ে বা হাত দিয়ে না, যে কোনো কিছু যন্ত্রপাতি নিয়ে আমরা এটা ঠিক করবো। কিন্তু গালাগালি দিয়ে এটাতে কোনো সমাধান হবে না। তাহলে আমাদের ম্যানেজমেন্ট এই গালাগালি করা, মারামারি করা, মারপিট করা, এর মধ্যে কোনো সাপোর্ট করি না, কোনো করতে চাইব না। কিন্তু কথা হইলো আপনাদের কাউরে কোনো মানুষ গালাগালি দিলে এরা কমপ্লেন করার জন্য জায়গা আছে না নাই? আছে। কে আছে এদিকে? তো ফ্লোরের মধ্যে প্রথম কথা বললে এই ম্যাডাম আছে, এই যে স্যার আছে, এই দুজন আছে। এই দুজন কি কাজ করে? আপনারা কোনো কিছু বললে গুরুত্বপূর্ণ সমাধান করে দেয়? তাহলে আমার কথা হলো তাহলে চিঠি লিখে দিছো কেন? 1 নম্বর কথা। তাহলে আপনাদের ওই বিশ্বাস থাকে যেখানে এই দুজনের কাছে কথা বললে সমাধান হয়। মনে করো এটা না হইলে আমাদের ফ্লোরের মধ্যে এই স্যার আছে, ওই স্যার আছে, এবং এখানে আরো HR এর অনেক স্যাররা আছে, আমরা আছে, ওনাদের কাছে গেলে সমাধান হবে। এই বিশ্বাস আপনাদের মধ্যে আছে? আছে আছে। দেখুন আপনাদের কাছে এই বিশ্বাস যখন থাকাকালীন অবস্থা, তাহলে আপনি বাইরে কারোর কাছে ফোন করে বললে কোনো সমাধান হবে? হবে না। ইভেন আপনি বাইরে ফোন করতে পারেন, কোনো আপত্তি নেই, আমরা কিন্তু এগেইনস্ট না, কিন্তু কাম করতে হবে আমাদের। আপনি আমাদের কাছে কথা যখন বলতেন আমরা ওরা সঙ্গে সঙ্গে সমাধান দিতে পারতাম। এখন আপনি আমাদের বাদ দিয়ে আরেকজনে ওয়াই আসতেছে, দেখুন কি করতে হবে? আপনি ওনাদের রিপোর্ট করছে, ওরা আমাদের কাছে মেইল পাঠাইছে বা ফোনে কথা বলবো আপনাদের অমুক ফ্লোরের মধ্যে গালাগালি, কিন্তু ফ্লোরে কথা বলবে না, বলবে ডেনিম্যাকের মধ্যে গালাগালি হয়েছে, ডেনিম্যাকের মধ্যে গালাগালি হয়েছে। এটা হলো কোম্পানির নাম নষ্ট হয়। পরে আরমানা গ্রুপের মধ্যে গালাগালি হয়েছে, এই কথা বলবে। আরমানা গ্রুপে 4টা ফ্যাক্টরি আছে, প্রায় 20-25 হাজার লোকজন কাম করে, এবং কথা হলো কোম্পানির নাম নষ্ট হয়ে যায়। এবং ডেনিমার্কের মধ্যে মনে করো যমুনার মধ্যে গালাগালি হয়েছে, কেউ বলবো না, বলছে ডেনিমার্কের মধ্যে গালাগালি হয়েছে। তখন আমরা কি করবো? ডেনিমার্কের মধ্যে যতগুলো লোকজন কাম করতেছে সব লোকজন গালাগালি করে, এই একটা কথাবার্তা বাইরে কথা বুঝো নি? তারপরে কি হবে? আমাদের ওনারা ফোন দিয়েছে, আমরা আপনাদের কাছে এনকোয়ারি করবো কারা কি গালিগালি করছে, অ্যাকশন নিব। অ্যাকশন নিয়ে হইলে ওরে কাউন্সিল করে ঠিক করবো, না হইলে সিভিয়ার ঘটনা ঘটলে ওরে আমরা বাইরে করে দিব। যেই হোক, কথা বোঝা নেই? কারণ হলো ডিসিপ্লিনারি অ্যাকশন কোম্পানির পলিসি, গালাগালি মারামারি করার সম্ভব না, 1 নম্বর কথা। তারপরে কি করতে হবে? এই যে সাব এনকোয়ারি রিপোর্ট এবং এই যে লোকের উপরে ডিসিপ্লিনারি অ্যাকশন নিছে, আপনাদের মতামত এবং আপনার সাথে যে কথাবার্তা বলছে এনার এভিডেন্স, তারপরে ফ্রিকুয়েন্ট কাউন্সিলিং, এসব কিছু করা, কাগজপত্র কথাবার্তা লিখে আমরা একটা কারেক্টিভ অ্যাকশন প্ল্যান বেজায়া বাইরের কাছে পাঠা দিব, বা বাইরে যারা ফোন দিছে ওনাদের কাছে পাঠা দিব। ওরা কি করবো? ওটা দেখে বলবো ঠিক আছে আপনারা 6 মাসে আপনার অবজারভেশন থাকলাম, আমরা দেখব, এটা নিয়ে উনি কিছু কথা হবে। এর থেকে ভালো আমরা আমাদের মধ্যে ভিতরে যে কাজ করতো, তাহলে ডেনিম্যাকের নামও নষ্ট হইতো না, আরমানা গ্রুপের নাম নষ্ট হইতো না, আমাদের কোনো ক্যাপও করা দরকার ছিল না, কোনো কিছু করা লাগতো না। হইব তো তাই কোনটা যে লোক গালাগালি করছে ওরে আসলে আমরা বুঝা দিব একবার, 2বার নম্বর কথা বুঝানো হইব না, ওরে বিদায় করে দিব, এই কথা তো হইব না। কিন্তু হইতেছে কিভাবে? বিশাল বড় প্রসেস নিয়ে, বিশাল বড় লোকজনের নজরের মধ্যে তাইকিয়া আমাদের কাম করা লাগে। এটা কি ভালো? এটা ভালো না। তাহলে এই যে ঘটনা কি কারণের জন্য হচ্ছে? আপনাদের উপরে আমাদের উপরে কিন্তু বিশ্বাস নাই, বা আপনাদের উপরে আমাদের কোনো কনফিডেন্স নাই, বা আপনি আমাদের কাছে আসতে চাইতেছে না। এটা না থাকলে, এই 3 কথা বলছি এর মধ্যে না থাকলে, তাহলে এর মধ্যে হইতে পারে কেউ না কেউ ভালো লাগতেছে, কাউরে ভালো লাগতেছে না যেখানে ফ্যাক্টরি ভালো মতো চলতেছে, বুঝতে পারছেন? এখন যে অর্ডার বাইরে কার দিয়ে অবস্থা, ফ্যাক্টরি মোটামুটি সব খালি বসে রয়েছে,
রিক্রুটমেন্ট বন্ধ, কিছু কিছু ফ্যাক্টরিতে লোকজন কি করতেছে, লাইন বন্ধ করে লোকজন ছাঁটাই করতেছে। কথা বোঝা নেই? বেতন ওভার টাইমে দিতে পারতেছে না, তখন কি করে, একবার বেতন দিয়ে দেয় আর একবার ওভার টাইম বলবে অমুক তারিখে দিব। কথা বুঝতে পারছো? কিন্তু তোমাদের ভাড়া অমুক তারিখে দিব বললে চলবে? খাওয়ার টাকা যে জিনিসপত্র যে দোকান থেকে নিছে ওটা 1 মাসে পরে দিব বলে কি মানবে? মানবে না। এখন তাহলে কি হবে? আমরা আন্দোলন করবো, আমাদের টাকাটা বুঝে দেন। আমি অমুক তারিখে টাকা পাওয়ার কথা, আমার পাইনি, আমার টাকা দিবে কইছে দেয়নি। পরে কি হবে, আর্মি আসবো, পুলিশ আসবো, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসবো, র্যাব আসবো, তারপরে ম্যানেজমেন্টের সাথে বসবো, ম্যানেজমেন্ট বলবে অমুক তারিখে হবে, অমুক তারিখে হবে, বলতে থাকবো, কিন্তু বলার মধ্যেই থাকবো, কোনো কিছু হইব না। এই জিনিসটা কিন্তু হচ্ছে। কালকে তোমরা বেতন পাইছো? পাইছে। কয়টা ফ্যাক্টরিতে কালকে বেতন হয়েছে আপনারা জানেন? অনেক ফ্যাক্টরি কিন্তু বেতন দিতে পারি না, কারণ হলো কাজ নেই। কোনো মালিকরা নষ্ট করার জন্য ব্যবসায়তে নামে নেই, লাভ করার জন্য তো আসছে। উনি কারোর কাছে আন্দোলন করার জন্য ফ্যাক্টরি খুলে নেই, কিন্তু উনি ওই পজিশনে করে যাচ্ছে কি কারণে? এই জাতীয় কর্মকাণ্ডের মধ্যে, এই জাতীয় কর্মকাণ্ডের মধ্যে অনেক জিনিস আছে। কি? 1 নম্বর কথা, আপনি যে মাল বানাইতেছেন এটার কোয়ালিটি নাই, এখন শিপেন যায় না, শিপেন না গেলে টাকা আসবে না, টাকা না আসলে বেতন হয় না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হইলো আপনি প্রোডাকশন করার কথা ঘন্টা 200 পিস, করতেছে 50 পিস বা 100 পিস। যে কাজ যত দিনের মধ্যে কাজ হওয়ার কথা ছিল, আপনার কাজ হওয়ার কথা 1 মাসের মধ্যে, আপনি করছেন 3 মাসের, তখন 3 বেতন আসে পড়ছে। তখন 1 মাসের বেতনে অর্ডার নিয়ে 3 মাস করিয়া 1 মাসে মনে করেন আপনাদের 10,000 টাকা দেওয়া লাগতো, এখানে 30,000 টাকা দিয়ে মাল উড়াইতে হবে, তখন কি করবো? কোম্পানি কি লসে যাবে? হবে। তো কোম্পানি লসে যাবে কি কারণের জন্য? যেখানে এফিসিয়েন্সি বলে আপনাদের যত পিস প্রোডাকশন করার কথা ছিল, এই যে জিএসটি শুনছেন কোনোদিন? জিএসটি হইলো ইউরোপের একটা কান্ট্রি, মনে করেন ব্রিটিশ, ইউকে, যেখানে ওরা একটা জেনারেল সুইং ডাটা বলে একটা সিস্টেম বানাইছে। জেনারেল সুইং ডাটা যেটা হইলো আপনাদের প্রসেসটা সাব স্টাডি করিয়া একটা প্রসেসের মধ্যে কত পিস করা সম্ভব, এটা ওনারা সিস্টেম্যাটিক্যালি এবং সাইন্টিফিক্যালি প্রুভ করিয়া কাগজের মধ্যে রেখে ডাটা বেস বানাইছে। ডাটা বেস বলতে আপনার নাম কোনো করেন রকন, আপনার রকনের বেতন এত, রকনের এফিসিয়েন্সি এত, রকনের গ্রেড এত, রকনের গ্রেড অনুসারে এত % এফিসিয়েন্সি করার কথা, এত % এফিসিয়েন্সি অনুসারে এত পিস পড়াশোনা হওয়ার কথা। কথা বুঝতে পারছেন? এখন এই জিনিসটা কইরা ওই ডাটা বেস করে রাখছে। যখন আপনাদের যে স্টাইল একটা যখন নিবে, এসএমভি স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুস, একটা গার্মেন্ট বানানোর জন্য কত সময় লাগবে ওইটা ওর মধ্যে ফিক্স করব। এখন মনে করো একটা গার্মেন্ট 20 মিনিট, একটা লোক প্রোডাকশন করার কথা এত পিস, ওই হিসাবে একটা জিনিসটা করিয়া যখন বায়ার অর্ডার দেয়, বায়ার কি করে বিভিন্ন ফ্যাক্টরিতে স্টাইলগুলো পাঠায় দেয়, যার স্ট্যান্ডার্ড মিনিটস ভ্যালু একদম ভালো পরে অর্ডার দেয়। কথা বুঝতে পারছেন? একটা লোক বললো 20 মিনিট, আর একটা বললো 18 মিনিট, আর একটা বললো 16 মিনিট, যার 16 মিনিট ওরে অর্ডার দিবে। যার 16 মিনিট কি আপনার কস্ট পার মিনিট মানে আপনার একটা মিনিটে কয় টাকা খরচ হয়, এরকম একটা ক্যালকুলেশন আছে। আপনাদের বেতন, কোম্পানির যতগুলি ওভারহেড সব মিলায় কস্ট পার মিনিট বানানো হয়, ওই হিসাবে আপনার সিএম হবে। মানে 16 মিনিট টাইমস মনে করো আপনার 5 সেন্ট, মানে 5 টাকা, বুঝলেন? এখন কত হইব? 16 মিনিটের 5 টাকা হইলে কত বলেন? 90 টাকা। 90 টাকা হিসাবে অর্ডার প্লেস করলো। এখন মনে করেন আমরা 90 টাকা বললো, আরেকজন বললো 85 টাকা, ওর কাছে যাবে। তারপরে আপনারা যে 70 জন যে বসে রয়েছে একটা লাইনের মধ্যে, লাইনের একটা কস্ট আছে, এটার বলে লাইন কস্ট। লাইন কস্ট হলো মনে করো $2,000 বা 2,000 টাকাই, মনে করেন আপনি ডলার ছিলেন না, 2,000 টাকা বললাম। প্রতিদিন আপনার 2,000 টাকার মানের মতন গার্মেন্ট বানাইতে হবে, সাথে 5% 10% প্রফিট তো করতে হবে। তো 2,000 টাকা থাকলে 10% ধরলে 2,200 টাকা হয়ে গেল। 2,200 টাকার মতন টাকা আপনি গার্মেন্ট বানায়া ওখান থেকে সিএম আর্ন করতে হবে। এটা না করলে কি হয়? কোম্পানি লসে যাবে। এখন কথা শুনো, আপনারা তো এত কিছু বুঝে না। বুঝে কারা? এরা কেমনে বুঝে? আমরা বুঝাই দিই, ভাই তোমার এই যে 5 পকেট আমি দিলাম, এটা তুমি দিনে 2,000 পিস প্রোডাকশন করবা। 2,000 পিস প্রোডাকশন করলে তোমার এই 2,000 টাকা উঠে, এই 2,000 টাকা উঠার জন্য তোমার 10 ঘন্টা ডিউটি, প্রতি ঘন্টা 200 পিস করে দিবা। কথা বুঝতে পারছেন? এখন আমি ওনার কাছে কত বললাম, উনি আমার 1500 পিস দিলে আমি ছাড়বো? আমি আর গালি দিব না। কথা বুঝতে নেই? আমি আর গালি দিব না, আমি আর বাইরেও দিব না। আমি বলবো তুমি প্রিয়াম, তুমি কাজের না, তুমি বাসা যাও, আমি আর একটা পিএম নাই, তুমি লোকজনের কাছে কাজ আদায় করতে পারতেছে না। এখন এই বেচারা কি করে, বা এ আর একটা লাইন ম্যানেজার ধরে, যে খারাপ দাদা তুমি প্রদর্শন করো না কেন, যে কথা বলবো, তখন গালাগালি হয়ে গেল।
বুঝো নাই? লাইন ম্যানেজার হয়েছে আপনার কাছে আরামজাদা বলে। এখন এই কথা হইল কথা, দেখুন কথা হইল কোন জায়গা থেকে? গালাগালি, ধাক্কাধাক্কি, খারাপ ব্যবহার, মারামারি, যাই কিছু বলেন সব কিছু কিন্তু এক জায়গা থেকে শুরু হয়। কোথায় থেকে? যেখানে আমরা কাজ ঠিক মতন করে না, এই বিদায় এসব কিছু হয়। কিন্তু আপনাদের যে 75টা লোকজন যেটা আছে ওর মধ্যে মনে করো 70 জন একদম ভালো আছে, 10 জন যারা আছে এরা পারতেছে না বা করতে চাইতেছে না। এবং উনাদের মধ্যে জিত, আমি এত বেশি করবো কেন, আমি তো পাইতেছি এতটুকু। কথা বুঝতে পারছো? কিন্তু ওই চিন্তাধারা কারণের জন্য এসব গালাগালি শুরু হয়ে যায়। এখন মনে করো আপনি এই যে এ করতেছেন, এখন আমি একটা কথা উদাহরণ দিই, আমি পিএম সাহেবের জায়গা থাকতো না, লাইন ম্যানেজারের জায়গা থাকতো, আমি কি করতাম? আপনার 75 লোকজনের কাছে আগে আইডেন্টিফাই করতাম যেখানে এই যে 10টা লোকজন সমস্যা করতেছে, এই 10টা লোকজন আইনে ওনারা দিতাম, বলতেন স্যার এই লোক এতগুলো কাজ করতেছে না, উনার সিস্টেমে আপনারা বুঝাই দিছি কিন্তু কাজ হইতেছে না, তাহলে আপনারা কি করবেন? উনি আপনারা বুঝাইবো, আপনি আবার ফেরত দেবো। দেখুন ওনার কাছে কথা বলবেন, উনি কিছু কথা বলে 1-2 ঘন্টা বসে থাকে, তারপরে বলবো ঠিক আছে আমি করবো, গেলো করলো না, এরকম ব্যাক অ্যান্ড ফোর্থ হইতে থাকবো নর্মাল সিস্টেমের মধ্যে। তারপরে সে আপনার পরিবর্তন নিলে আপনারা উনায় অ্যাকশন নিয়ে টাইপ করে দিত। কিন্তু উনারা এত শিক্ষিত লোক না, তারা এই যে পিএম, লাইন ম্যানেজার, সুপারভাইজার এত বিশাল বড় শিক্ষিত লোক না, ওরা ইউনিভার্সিটিতে পড়তে যায়নি, আপনাদের মতনই ওরা হয়েছে। ও একদিন একটা সুপারভাইজার, এক হেল্পার ছিল, ওখান থেকে সে অপারেটর হয়েছে, অপারেটর থেকে একটু চিন্তা ভাবনা করে সুপারভাইজার হয়েছে, সুপারভাইজার থেকে সে লাইন ম্যানেজার হয়েছে, পিএম হয়েছে, এরকম হয়েছে। তখন আপনাদেরই ব্যবহার ও চিনে, যে যখন হেল্পার ছিল তখন কি হয়েছে, ওর পিএম তখন গালাগালি করছে। এই গালাগালি শুনে কি মনে করছে, কি গালাগালি হলে কাজ উঠবো, ওই লড়ছি তার মধ্যে ঢুকে গেছে, বুঝো নেই? সে যখন অপারেটর হয়েছে কাজ হয়নি, ওর লাইন ম্যানেজার গালি দিয়েছে, তখন একটু স্পিডে কাজ করছে, মানে ব্যাপার গালি শুনছে তো 5 ঘন্টা কাজ করছে। সুপারভাইজার হয়েছে, অপারেটর গালি দিয়েছে, যখন সুপারভাইজার গালি দিয়েছে তারপর ও লাইন ম্যানেজার হয়েছে গালাগালি দিয়েছে, তো গালাগালি দিয়ে পুরা লাইন চলতেছে লাইফ। কথা বুঝতে পারছেন? আপনারাও তাই, আপনার হেল্পার ছিলেন, গালি শুনছে, একটু ভালো কাজ করছি, একটু পরে অপারেটর হয়েছে গালি শুনছে, এরকমই চলতেছে ব্যাপারটা। এখন কথা হইলো আমরা গালি কোথা থেকে শিখে? আমাদের কেউ সকাল থেকে বা ছোটবেলা যখন ছিল ঘুম থেকে উঠছে, বাবা বলছে এই গালি দে, বলছে? কেন বলছে না? এটা বলা ঠিক নাই। কিন্তু আমরা শুনছি কোথায় স্কুলে গেছে বা রাস্তার মধ্যে খাটাখাটি করছে, নাহলে রিক্সাওয়ালার কাছে গেছে, তো রিক্সাওয়ালার রিক্সা আরেকটা গুতা খাইছে, রিক্সাওয়ালা গালি দিয়েছে, এটা শুনছি। এরকম আমরা গালি শুনছে। পরে আমরা কাজে আসছে, বিভিন্ন লোকজনের মিশামিশি করছে, আমরা যার কাছে মিশে ওই হিসাবে আমরা কিন্তু গালাগালি শিখে গেছে। কথা কি ঠিক না? কেউ ইউনিভার্সিটিতে যা গালাগালি শিখে আসছে। তো কথা হইল আমরা যার যার কাছে সম্পর্ক রেখে ওনার কাছ থেকে গালাগালি শুনে আমরা কিন্তু গালাগালি প্র্যাকটিস শুরু করছে। এটা যেখানে আমাদের ফিলিং খারাপ হয়, মনে করো আমাদের দুঃখ লাগছে যখন আমি গালি দিয়েছি, যখন আমি রাগ হয়েছে তখন আমি গালি দিয়েছি, আমাদের কাউরা না কাউরা কোনো কিছু বলতে হবে, এই কারণের জন্য এটা হচ্ছে। কিন্তু শিক্ষিত দেশের মধ্যে গালাগালি নেই। এখন আমি আপনারা আরেকটা উদাহরণ দিই, আপনারা কার দেখছেন রাস্তার মধ্যে চলতেছে, এই কারের চলতে গেলে ইন্স্যুরেন্স লাগবে, এটা সরকারের নিয়ম। কারণ কোনো ধরনের কোনো দুর্ঘটনা হইয়া কাউরে কোনো কিছু সমস্যা হইলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি ওর টাকা দিবে, এটা নিয়ম। কিন্তু ইন্স্যুরেন্স ছাড়া গাড়ি চালান যাবে না। এবং মনে করো আমাদের ইন্স্যুরেন্স আছে, আমাদের গাড়ি আরেকটা গাড়ির পিছনে একটা গুতা দিছে, আমরা ওই ইন্স্যুরেন্স ক্লেম করলে যে লস হয়েছে, যে নষ্ট হয়েছে, ওটা কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি ওটা ঠিক করার যে খরচপাতি আছে সেটা দেওয়া বাধ্য। কারণ হলো সে আমাদের কাছে প্রিমিয়াম নেওয়া আছে। এখন দেখেন এটা আমরাও জানি, যে গাড়ি চালাইছে সেও জানে, গাড়ি যে গোতা গেছে সেও জানে, কিন্তু গাড়ি একটা গোতা হইলে সঙ্গে সঙ্গে গাড়ি বাইরে ঘুষাঘুষি শুরু হয়ে যায়। কেন বলেন? আপনারা বলেন এ কিন্তু এ ঘটনা বিদেশে গেলে কোনো কিছু নাই, গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করছে, ড্রাইভার বাইরে এসে হাত মিলাইছে, ভাই ঠিক আছে বুঝে গেল, আপনি আপনার গাড়ি সাইডে পার্ক করেন, ইন্স্যুরেন্স কোম্পানি আসবো, ওরা সিস্টেমে করবো। কারণটা কি? ওরা শিক্ষিত, আমরা শিক্ষিত নাই। ওরা বড় ভালো ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে, আমরা খারাপ মানুষের সম্পর্ক রাখে। কেউ কোনো মানুষ ভালো কাপড় পরিয়ে আসছে বা পরিষ্কার হয়ে আসছে, ওর উপরে আমরা কিন্তু হিংসা করে, ও দেখছো এরাও যাইতেছি, আমরা কিন্তু ওখানে পরিবর্তন হইতে চাইতেছে না, ওরা উল্টা আমাদের স্ট্যান্ডার্ড টানতেছি আমরা। কেকড়া দেখছেন? কেকড়া, হ্যাঁ, আপনি 10টা কেকড়ারে একটা বোতলের মধ্যে ভরে রাখেন, একটা কেকড়া উপরে উঠতে চাইবো আর একটা কেকড়া টানি পিতে পারাইব। কথা বোঝা নাই? এ হলো সিস্টেম।
আমাদের চিন্তাধারা পরিবর্তন হইতে আমরা রাজি না, কিন্তু আমরা বলবো আমরা গালি দিছে, এটা ঠিক হইল? আলোচনা করার জন্য উনি লোক থাকবে। চাকরি কিন্তু হারাইবেন, চাকরি হারাইলে তোমার চাকরি দেওয়ার জন্য কোনো মানুষ থাকবে না। এই যে কেকড়া যে নিচে দিয়ে টানছে না, ওই হলো বাণিজ্য। আমি নিচে পড়ে দিয়েছি, আমার সাথে বাকি লোক থাকতে হবে। আরেক কথা আমি তোমার উদাহরণ দিই, অলিম্পিক্স দেখছেন টিভিতে? ওকে, এই অলিম্পিক্সের মধ্যে লোকজন দৌড়ে, ধরতেছে না? দৌড়ে 1 নম্বর হয়, ওর সাথে আর কেউ থাকে? ও যখন ব্যান্ডেল নিতে যায়, ওর সাথে কি 10 জন যায়? ও যেখানে দাঁড়া রয়েছে ওখানে ওর সাথে 8-10 জন দাঁড়া রয়েছে কেন বলেন? যে জিতে গেছে সে একা থাকে, যে হারে গেছে ওখানে 10 জন থাকবে। মানে বিনার স্ট্যান্ড সেলন, যে জিতে গেছে সে একা থাকবে, সে জিতে গেছে, বাকি লোকজন হিংসা করে। তো এই জন্য বলতেছে এই যে গালাগালি করছে, দাকাদাকি করছে, এটা করা ঠিক নাই, বিভিন্ন ধরনের সচেতনতা, এসব হারানো লোকজনের কর্মকাণ্ড। বুঝতে পারছেন? তো আপনারা ফেইলিয়ার হইতে চান, আপনার ফেইলিয়ার হতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমরা কিন্তু ফেইলিয়ার হবো না। আমরা কিন্তু এটারে ভালো পজিশনে নিয়ে যাবে। আমাদের ওই চিন্তাধারা আছে, আমরা ফ্লোরে আসবো, আপনার কাছে বলবো, আপনার সাথে কথা বলে, কথা কেনা কিন্তু শেষ হচ্ছে না। আপনার যে গালাগালি দিয়েছে, আপনার লেটার দিয়েছে, আপনার ফোন দিয়েছে, এই জন্য আপনার ডাকেনি। এই লাইন 34টা লাইন আছে, এবং চলতে থাকবো, 34 লাইন শেষ হইব, আবার এই যে লাইন আবার ডাকবো। কারণটা হইলো এখানে আমরা মোটামুটি এই ফ্যাক্টরিটা মনে করেন বেটার ওয়ার্কের লোকজনের সাথে আমাদের কথা হইছে, বেস্ট বেটার পারফর্মিং ফ্যাক্টরি লিস্টের মধ্যে হইতে চাইতেছে। বাংলাদেশে একটা ফ্যাক্টরিও নেই, টোটাল দুনিয়াতে মনে হয় 50 না 60টা আছে, কিন্তু ভিয়েতনামে আছে, কাম্বোডিয়াতে আছে, বিভিন্ন দেশে আছে, বাংলাদেশে নেই। আমরা কিন্তু ওই লিস্টে ঢুকতে হইলে কিন্তু বিভিন্ন ধরনের সিস্টেম করতে হবে। কোনটা সিস্টেম করতে হবে? 1 নম্বর কথা, আমার ওয়ার্কিং আওয়ার 12 ঘন্টা 15 ঘন্টা করা যাবে না, 10 ঘন্টা করতে হবে। 10 ঘন্টা করিয়া 10 ঘন্টা প্রোডাকশন কিন্তু আমাদের আদায় করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো কোনো ধরনের কোনো গালাগালি, মারামারি, দাকাদাকি করা সম্ভব না, কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট নাই। বেতন করি তো আমরা দিচ্ছি টাইমের মধ্যে, কোনো ধরনের কোনো রেশারেশি আমাদের মধ্যে নাই। আমাদের ফ্যাক্টরি পরিষ্কার পরিচালনা থাকতে হবে। 3 নম্বর হলো আপনি যে গার্মেন্ট যেটা বানাইতেছে একদম সুন্দর করে বানাইতে হবে। আপনার ব্যবহার কিন্তু ভালো থাকতে হবে, আপনার ডিসিপ্লিন ভালো থাকতে হবে, আপনার গেট আপ ভালো থাকতে হবে। বুঝতে পারছো? তো এই সব জিনিসটা করতে আমরা কিন্তু প্রস্তুত, আমরা করার জন্য চেষ্টা করতেছি। আমরা সব ম্যানেজমেন্ট দ্বারা দৌড়াদৌড়ি শুরু করতেছি পিছনে, যেখানে এই জাতীয় কথাবার্তা আসলে কিন্তু খারাপ লাগে। বুঝতে পারছো? এবং আমি একটা কথা বলি, আমাদের কাছে এখানে যে 70-80 লোকজনের কাছে মোটামুটি 50 জনের মতো পুরান লোক, ঠিক না? 50টা লোক মনে করো এই ফ্যাক্টরিতে কোনো পরিবর্তন হয়েছে না নাই বলুক? কোনো পরিবর্তন হয়েছে ফ্যাক্টরিতে? কি পরিবর্তন হয়েছে বলেন? বলেন, আপনি বলেন। বলো জি বললেন, বলেন, কোনো চিন্তা নেই, আমরা আলোচনা করতেছি, এখানে কোনো চিন্তা নেই। অপারেটরদের এখন বেস্ট অপারেটর বানাইতেছে, এটা একটা পরিবর্তন হয়েছে। আর তা ঈদের ছুটির আগে যে সময় মতো আসতেছে তাদেরকে একটা গিফট দিয়ে পুরস্কৃত করা পুরস্কার দিচ্ছি। আর নিয়ম কানুনের দিকেও অনেক ভালো। আর কি আছে? বলো, সেটাও কিন্তু এটা গেলে দেখো একটা প্যাকেটের মধ্যে 4টা মিষ্টি, একটা নিমকি কেন দিছে? কারণটা হলো আমাদের মধ্যে অল্প অল্প পরিবর্তন হয়েছে, আমাদের যে পারফরমেন্স আগে থেকে অল্প ভালো হয়েছে, এই বিদায় আপনাদের দিছে। বুঝো নেই? এর আগে স্টাফের ইফতার খাওয়াইতাম 2-3 বছর করে, এর আগে তাও ছিল না। 2 বছর আমরা স্টাফের ইফতার খাওয়াইছি, তখন আপনারা বলছেন আমাদের কোনো ইফতার দেয় না, মাত্র স্টাফ করে খাওয়ায়। এখন লাস্ট ঈদের মধ্যে আমরা কিন্তু গরু আনায় খাইতে আপনাদের সামনে কিন্তু ইফতার দিয়েছি। ইফতার কি ভালো ছিল? তো এরকম ছোট মোটো কাজ আমরা করতেছি কেমনে? যখন আমাদের ম্যানেজমেন্ট দেখে আমরা ভালো কাজ করতেছে, নাইলে ভালো কাজ করার জন্য চেষ্টা করতেছে, বিদায় ম্যানেজমেন্ট দিচ্ছে। এখন মনে করো আমরা এই জাতীয় কর্মকাণ্ডগুলো করি, বাইরে থেকে ফোন আসে, বিভিন্ন কথাবার্তা চলে, তখন তো আমাদের কোনো ইফতারও হইব না, কোনো মিষ্টি হইব না, দূরের কথা বেতনই পাইব না, আন্দোলন করা লাগবে। বুঝো নেই? কি আপনারা কি আন্দোলন করে বেতন নিতে চাও? হ্যাঁ, না গালাগালি শুনিয়ে কাজ করতে চাও? তাহলে কি করতে চান? সুন্দর করে একটা পরিবেশের শৃঙ্খলাতে থাকিয়া কাজ করতে চায়, এই তো। এখন মনে করো ডেনমার্কের এই এলাকার মধ্যে কোনো খারাপ নাম তো নাই, আছে? এই এলাকার মধ্যে 1 নম্বর হইলে হইব না, বাংলাদেশে 1 নম্বর হইতে হবে, 1 নম্বর ফার্স্ট, তারপরে হইলো ওয়ার্ল্ডে 1 নম্বর হইতে হবে। আমরা যে ফ্যাক্টরি চালাই নিয়ে আসছে ডিভাইস থেকে বেস্ট ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ওয়ার্ল্ডে পাইছি, ওয়ার্ল্ডে দুনিয়াতে আমরা বেস্ট ফ্যাক্টরি অ্যাওয়ার্ড চাইছি, ফ্যাক্টরি আমরা দাঁড়াইছি।
ওইরকম অ্যাওয়ার্ড নেওয়া ফ্যাক্টরি আমরা চালাইছি। এই ফ্যাক্টরিতে কি অ্যাওয়ার্ড লাগবে? অ্যাওয়ার্ড লাগবে? লাগবে না লাগবে না? লাগবে। তো অ্যাওয়ার্ড লাগলে বেস্ট অপারেটর অ্যাওয়ার্ড পাই সে বলছে না, ওইরকম বেস্ট ফ্যাক্টরির অ্যাওয়ার্ডও কিন্তু দুনিয়াতে বাইরের মধ্যে আছে। আমরা কিন্তু ভালো ভালো বাইরের সাথে কাজ করি, ওনাদের পলিসি আছে যে ফ্যাক্টরি অন টাইম ডেলিভারি দেয়, ভালো কোয়ালিটি দেয়, ভালো কমপ্লায়েন্স মেনটেন করে আর ভালো পারফরমেন্স করে, এই ফ্যাক্টরিও কিন্তু বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড দিয়ে দেয়। তো বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড দিতে হইলে আমাদের হেল্পার থেকে শুরু করে উপর পর্যন্ত যতগুলি ম্যানেজমেন্টের শৃঙ্খলা আছে ওটা একই রকম কাম করতে হবে, এক লাইনে কাম করতে হবে, একই চিন্তাধারা থাকতে হবে। এখন মনে করো আপনারা একটা লোক রাগের মধ্যে একটা গাড়ি দিছেই মনে করো, আপনি ওনার সাথে ওরকম কথা বলবেন না, উনি একটু পরে ঠান্ডা হইবে তখন যাই বলবেন স্যার আপনার সাথে 2 মিনিট কথা আছে আমার, আপনি আমার গালি দিছে আমার পছন্দ হয়নি। আপনি বললেন আমার গালি দেওয়ার কারণটা কি, আমি আমার পক্ষ থেকে আমি আমার পরিবর্তন হই, আপনি আর আমার গালি দিবেন না। এই কথাটা আপনি নিজেই বলে দেখেন, কোনো চিঠিও লেখা লাগবে না, কোনো ফোনও করা লাগবে না, কাউরে কোনো ম্যানেজমেন্টের কাছে যাওয়ারও লাগবে না। তখন হইলো আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হইব। লাইন ম্যানেজার বা সুপারভাইজার বা পিএম সে বুঝে যাবে আপনার কিন্তু গালি শোনার জন্য আসেনি, পরে সে সাবধান হয়ে যাবে। আপনি কিন্তু শুনছে উনি কেন আপনার উপরে গালি দিছে, ডিসস্যাটিসফাইড হয়েছে, ওই কারণে জন্য হয়েছে, আপনি ওখান থেকে পরিবর্তন করবেন, আপনি ভালো করবেন, তখন আপনার গালি শোনা লাগবে। ফ্যাক্টরি পরিবেশ কি পরিবর্তন হবে? পরিবর্তন হবে। তো তাহলে এই পরিবর্তন করার জন্য চেষ্টা হলো, এই জন্য আমি আপনার সাথে কথা বলতেছি। আমাদের বাংলাদেশের 1 নম্বর হইতে হবে, তবে দুনিয়াতে 1 নম্বর হইতে হইলে আমাদের একসাথে চলতে হবে। আমরা যেভাবে একসাথে চলার জন্য চিন্তা ভাবনা করবো ওইভাবে ফ্যাক্টরি পরিবর্তন হবে। এখন কত হইলো মনে করেন আপনাদের 8-10টা লোকজন এটা করতে চায় না, আপনাকে আমি গালাগালি করবো না, আপনি মারামারি করবো না, আমি এই যে স্যার এবং এই ম্যাডামের কাছে বলবো আপনার সাথে কথা বলতে, আপনি কিন্তু শুনে না, পরে আরেকটা স্যার আছে উনি আসে কথা বলবো, আপনি শুনবেন না, তারপরে আমরা আমাদের লেভেলে একটু কথা বলবো, তারপরে আপনার শুনে না, তাহলে আপনাকে আমরা রিলিজ করবো। আপনি যে দিয়ে না পাওয়া না দিয়ে আপনাকে রিলিজ করবো, আপনি তো থাকবে ওই ক্যাকড়ার মতন ওই পার্টির মধ্যে। আমরা কিন্তু ওই পার্টি থেকে বাইরে দিতে চাইতেছি, তখন যে ক্যাকড়া আমার পিছনে টানতেছে ক্যাকড়াটা আমরা বিদায় করতে। কথা বুঝতে পারছো? তো এই হলো চিন্তাধারা। এখন আপনাদের চিন্তাধারা কি আপনারা একটু বলেন, আপনি কি আমাদের সাথে চলবে না চলবে না? আপনার কি আমাদের উপরে বিশ্বাস আছে? আচ্ছা, স্যার তো সবকিছুই বললো তাই না? স্যার কি গালিগালাজ করার কথা বলছে কেউ কে? বলছে? পরে তো বলছে শুনি না জন্য স্যার বলছে গালিগালাজ করার জন্য বা হ্যারাসমেন্ট করার জন্য। আমাদের ম্যানেজমেন্ট থেকে খুব ক্লিয়ার কথা, আমরা কোনো গালিগালাজ, কোনো ধরনের যৌন হয়রানি বা কোনো ধরনের অ্যাবিউজ এগুলো আমরা পক্ষপাতী না, এবং এগুলো যে করবে একান্ত সে দায়ী। কি বলছি বুঝছেন? সেটা কোনো ওয়ার্কার করুক, সেটা একজন পিএম করুক, সেটা এপিএম করুক, এর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। খুব ক্লিয়ার কথা এখানে। আর একটা জিনিস, যেমন স্যারের সাথে একটু আগেও কথা হচ্ছিল, আমাদের মেয়েরা বিভিন্ন সময় জামা বানায় না বাইরের দোকানের থেকে, বানায় কার কাছে যায়? যে দর্জিটা ভালো বা টাকাটা একটু কম নেই তার কাছে যায় তো, নাকি যে টাকা বেশি নেই কাজ খারাপ তার কাছে যায়? কার কাছে যায়? টাকা কম নেই তার কাছে যায় নাকি? টাকা যে কম নিয়ে কাজ করে তার মানে কি তার কাজটা, তারও তো এখানে ব্যবসা করা লাগে। অন্যরা যদি 5টা করে তার করা লাগে 6টা, ঠিক না? 6টা করলেই তো তার খরচ, লাইট বলেন তার অন্য যে খরচ আছে সেগুলো খরচ দিয়ে সে লাভ করবে নাকি? আমরা এখানে গার্মেন্টসটাও কিন্তু একটা দর্জির মতন, এখানে কিন্তু আমাদের তেমন কোনো কিছু করার নেই। আপনার সুতা বলেন, এই বাটন বলেন, কাপড় বলেন, সব তারাতে আমরা শুধু সেলাই করি। এটা কি বুঝছেন আপনারা? আমাদের এখানে দেখেন, আপনারা যে 8 ঘন্টা করে কাজ করতেছেন না এখন, ম্যাক্সিমাম সব জায়গায় 90%, 99% আমাদের 8 ঘন্টা করে চলতেছে। এটা তো আমাদের চলতে একটু সমস্যা হচ্ছে না? আগে যারা 20,000 টাকা বেতন পাইছেন, এখন যারা 16,000 টাকা পাচ্ছেন, কষ্ট হচ্ছে না? হচ্ছে কিনা? অ্যাটলিস্ট যদি আমরা 10 ঘন্টা আমাদের চলতে পারি, সেটা আমাদের জন্য একটু ভালো হয় না? তো এখন স্যার যে জিনিসটা বললো জিএসটি, বায়াররা আপনার যে কোনো সময় এখন কাজ দিতে গেলে তারা বলে আপনার এটার প্রাইস এত পাবেন এবং এখানে এই প্রোডাকশন আসতে হবে। এরপরে আবার যখন একটা কাজ আসে তখন কিন্তু আমাদের মধ্যে অনেক ফ্যাক্টরি আছে না, সবাই তো চেষ্টা করে কম টাকায় কে কাজ নেবে। তা আমরা চেষ্টা করতেছি যে আমরা আরও কিছু কাজ এনে আপনাদের অ্যাটলিস্ট 10 ঘন্টা করে চালাতে পারি কিনা।
কিন্তু সেখানে হয়তো আমাদের প্রাইজের সাথে নেগোসিয়েশন করা লাগে, যে আমরা একটু কম টাকায় নিয়ে সেই কাজগুলো করা লাগবে। কিন্তু এখন যদি আপনারা যে টার্গেটগুলো আছে সেই টার্গেটে দেন, এটা কি আমরা চলতে পারবো? বলেন তো, চলতে পারবো? অনেস্টলি বলেন, চলা যাবে? তার মানে কি, প্রত্যেকেরই, আমার প্রত্যেকটা লাইন থেকেই মিনিমাম আমার 100 পিস প্রোডাকশন বেশি লাগবে। আমার 36টা লাইন আছে, 3600 পিস প্রোডাকশন বেশি লাগবে। এটা যদি না করতে পারি তাহলে কিন্তু আমরা এই মার্কেটে টিকতে পারবো না। আপনার বেস্ট ফ্যাক্টরি হইতে গেলে আমরা চায়নার কথা বলি, কম্বোডিয়ার কথা বলি, ভিয়েতনামের কথা বলি, ওদের একজন ওয়ার্কারের এফিসিয়েন্সি কত থাকে জানেন? আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা যেখানে 60% এফিসিয়েন্সিতে কাজ করি, সে সেখানে 90%-এর উপর এফিসিয়েন্সিতে কাজ করতেছে। তার মানে আমার স্যালারি 10,000 টাকা, লো স্যালারি তো এমনি 15,000 টাকা হবে না? আপনি এখন কোথাও কাজ করতে গেলে, যেমন ভালো একটা ফ্যাক্টরিতে, যেমন বললো যে এখন আমরা বলতেছি যমুনা ফুলের অমুক লাইন, কিন্তু যখন কোনো দুর্নাম হয় তখন কি বলছে? ডেনিমেক বা আরমানা গ্রুপ। আবার ভালো হলে আপনি যখন ভালো একটা ফ্যাক্টরি থেকে যাবেন, আপনি যখন ভালো কাজ জানবেন, অন্য পাশের যে কোনো ফ্যাক্টরিতে আপনার বেশি স্যালারিতে নেবে না? আমার এখানে অনেকে কাজের জন্য আসে, যখন আমি শুনি যে অমুক গার্মেন্টস থেকে আসছে, যে গার্মেন্টসে জ্ঞানদাম বা মারামারি, ওই ওয়ার্কার আমরা কেউ নেই, কেউ নিতে চাই? সত্যি করে বলেন তো। সবসময় তারে টেকনিক্যালি একটু অ্যাভয়েড করে দেখি যে অন্য আর একজন কেউ পাওয়া যায় কিনা। এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে। সবাই যার যার স্বার্থে কাজ করে। বহু এনজিও বলেন, বহু প্রতিষ্ঠান বলেন, বড় বড় ভালো ভালো কথা বলবে, দেখবেন যে তাদের চেঞ্জ হয়েছে, কিন্তু আমার আপনার চেঞ্জ হয়েছে কতটুকু সেটা দেখতে হবে। আমরা চাই যে ফুল ইন্ডাস্ট্রিটার চেঞ্জ হোক গার্মেন্টসের, যে একজন যে আপনি আমি গার্মেন্টসে কাজ করতেছে আমাদেরকে যাতে গালি না দিতে পারে যে এদের ব্যবহার গার্মেন্টসের ওয়ার্কারের মতন। আমাদের সমাজে এখনো তো কম বলে, তারপরেও তো বলে না? কারণ আমরা চিন্তা করি যে গার্মেন্টস মানে গালিগালাজ, গার্মেন্টস মানে এরকম। তা আমাদের খারাপ লাগে না? খারাপ লাগে কিনা সত্যি করে বলুন তো। এর জন্য দায়ী কিন্তু আমরা। কেন আমরা? আপনি 24 ঘন্টার ভিতর 16 ঘন্টা এখানে থাকতেছেন। 16 ঘন্টা মানে কি? যে আপনি 10 থেকে 12 ঘন্টা কাজ করতেছেন, এরপর আপনার রান্না বান্না আছে, আপনার যাওয়া আসা আছে। বাসায় যে আমরা শুধু 6 থেকে 8 ঘন্টা ঘুমাচ্ছি বা থাকতেছি, তা আমার এই জায়গাটার পরিবেশ যদি ভালো না হয় আমার কেউ ভালো লাগবে? কেন আপনার পিএম স্যারকে আমি গালিগালাজ করব বা পিএম স্যার আপনাকে গালিগালাজ করবে? আর কিছু মানুষের স্বভাবই আছে খারাপ, ওটা প্রত্যেকটা এলাকায় বলেন, প্রত্যেকটা গ্রামে বলেন, যে দেখবেন যে ওরা ওই গালিগালাজে ওদের অভ্যাস। ও চিন্তা করে যে ঘুমের থেকে ওটা গালিগালাজ না করলেই কোনো কিছু হয় না, সে হচ্ছে আলাদা কথা। আছে না এরকম সমাজে কিছু লোক আছে? তো ওই রকম যারা আছে ওদেরকে আমরা ভালো করব। স্যার যে বললো বারবার আমরা তো বলবো, কিন্তু ওর একার জন্য এখানে এই লাইনটাকে বা এই ফ্যাক্টরিটাকে আমরা নষ্ট করব? কখনো করব না। কারণ আমি 5 জন মানুষের জন্য এখানে আমার যদি আমি ধরলাম আমার 36 জন লাইনে 2 জন করে খারাপ মানুষ থাকতে পারে, 72 জন সর্বোচ্চ খারাপ মানুষ আছে। 72 জনের জন্য তো আমি এখানে কম্পাউন্ডে 8000 লোক আছে, আমি সবার দিকে লাথি মারার ক্ষমতা আমার আল্লাহ দেশে, এর জন্য জবাবদিহিতা করা লাগবে না? এটা তো আপনাদেরও বুঝতে হবে। এই যে গার্মেন্টসে প্রায় 1 লাখ লোক বেকার হয়েছে, আপনার আমার কোনো বেনিফিট হয় নাই। যদি আরো 5টা বেশি গার্মেন্টস হতো, ভালো কোনো কিছু হতো, তখন আপনারও চাহিদা বাড়তো, আমারও চাহিদা বাড়তো। যখন কাজ বন্ধ হয়ে যায় তখন কি হয়? তখন ওয়ার্কার এখন অ্যাভেলেবেল না? কতজন কাজের জন্য এসে বলতেছে স্যার আমার একটা ভাইকে বলেন, আমার একটা বোনকে বলেন একটু কাজ দেওয়ার জন্য। কিন্তু দেখেন যে লাভবান হয়েছে কারা? কয়েকজন অসৎ লোক লাভবান হয়েছে, কয়েকশো কোটি টাকা নাকি লেনদেন হয়েছে। আপনি আমি কোনো কিছুই পাই না, আমরা তো হুই করে লাফাই, যে কোনো দিনে বুঝে হোক না বুঝে হোক। তারপরেও অ্যাটলিস্ট আমাদের এখানে যারা আছেন আপনারা অবশ্যই আপনাদের ধন্যবাদ যে আপনারা সবসময় আমাদের কথা বিশ্বাস করেন, আমাদের উপর আস্থা রাখেন বলে আমরা এই যে বিভিন্ন সময় বিভিন্ন ফ্যাক্টরিতে অনেক কিছু হয়েছে, কিন্তু আপনারা জানেন যে আমরা যেটা বলি বা সরকার থেকে কখনো কোনো ঘোষণা দিলে সেটা আমরা সবসময় করি। এই কারণে কিন্তু বিভিন্ন মানুষ এটা সুযোগ পায় না। আর মানে আপনার ভাই নয় কাজ করে পদ্মায়, যেমন ওর ভাই, একটা ঘটনা বলি দেখেন, ওর ভাই একদিন আমার কাছে আসছে,
আইসে বলতেছে স্যার আমারে তো অমুক স্যার রেগুলার রাত 12টা পর্যন্ত বা 10টা পর্যন্ত রাখে সবাই ছাড়ি দেয়। এই কয়েকদিন আগের ঘটনা। তা আমি বললাম যে কি বলে, আমার ফ্যাক্টরি আমার জানা মতে 5টার পরে কোথাও চলে না, এটা কিভাবে সম্ভব? ও কি চিন্তা করছে, পরে আমি বললাম জব কার্ডটা নিয়ে আসতে, জব কার্ডটা আনছে, দেখলাম যে সে রেগুলার 5টায় গেছে। তা আমি বললাম তুমি যে আমারে এসে মিথ্যা বললে, আমি যে একজন স্টাফের বিরুদ্ধে অ্যাকশন নেবো, এখন কি করা উচিত বলো? পরে খুঁজতে খুঁজতে ওরে পাইলাম, ও 14 বছর আমাদের এখানে কাজ করে, ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন বা কোনো কিছু নেই, ওর ওয়াইফও কাজ করে। পরে আমি বললাম যে তোর বাপ মার জন্য এবং ভাইয়ের জন্য তোমার চাকরিটা এবার মতন ফেরত দিলাম। কখনো আপনারা এরকম কিছু লোক আছেই, মানে ওর স্বভাবই হয়তো এরকম, ওর অভ্যাসই খারাপ। আপনি দেখেন যে কোন ধরনের জিনিস সে আইসে আমার কাছে সে ডাইরেক্ট বলতেছে আর একজন স্টাফ সম্পর্কে। তা আমি সবসময় আপনাদের বলি যে সত্য যে ঘটনা সেটা বলেন, মিথ্যার কেউ আশ্রয় নেন না। কারণ মিথ্যা যদি আপনি বলেন, আমি কিভাবে কোনটা বুঝবো? আর উপরে আল্লাহ একজন আছে না। আমি সবসময় বলি আপনার মিথ্যার কারণে, মিথ্যা সাক্ষীর কারণে কেউ চাকরি গেলে ওর দায়ী আমি থাকবো না, দায়ী থাকবেন আপনি। আর ওরও তো এখানে একজন লাইন চিফ বলেন, সুপারভাইজার বলেন, ওর ফ্যামিলি আছে না, ওর বাচ্চা আছে না। আমরা পারতপক্ষে এখানে যে যেটা চিন্তা করি, আমরা এখানে যারা আছি পারতপক্ষে কখনো কে চাকরি, সেটা একজন হেল্পারের থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত কে চাকরি আমরা সহজে চাই না যে চাকরি চলে যায়। তারা বিভিন্নভাবে সুযোগ দিই, কেউ কেউ 2-3 বার নিজেই সুযোগ দিলে তার থেকে বেশি সুযোগ দেওয়া হয়। কিন্তু আপনি যদি ভালো না হন, সেটা একজন ম্যানেজার বলেন, একজন লাইন চিফ বলেন, তখন তো আমাদের কোনো কিছু করা থাকে না, থাকে আমাদের তখন কোনো না কোনো ব্যবস্থা নিতে হয়। তো এইখানে বেস্ট ফ্যাক্টরি হতে গেলে আপনাদের প্রোডাকশন, আপনাদের ব্যবহার, আপনাদের কোয়ালিটি, 3টে জিনিসই আপনাদের ফোকাস দিতে হবে। এবং যখনই এটা দিবেন, দেখবেন যে আমরা এখানে একটা ভালো পরিবেশ হবে। আপনারা ওই যে বললো, ও যেমন কয়েকটা বললো, আপনারা তো অনেকে জানেনই না, আমরা গত 1 বছরে প্রায় 80 লাখ টাকার উপরে, এটা তো বহু আগের থেকে চালু ছিল, কেউ যোগাযোগ করি নাই। আমরা বিজিএমইতে যোগাযোগ করে সেখানে অতিরিক্ত কোনো টাকা লাগলে আমরা একটা লোকই ওখানে অ্যাসাইন করে দিয়েছি। যে বিভিন্ন সময় কেউ নিজে অসুস্থ হলে, কেউ ওয়াইফ অসুস্থ হলে, অনেকে শুনছেন না ফ্লোর এখন টাকা পায় বা লেখাপড়ার ক্ষেত্রে, তো এটা আমরা করতেছি না, এটা একটা বড় সাপোর্ট না? আপনি 20,000 টাকা যদি অন্য জায়গাতে লোন না পান নেন, এর থেকে যদি আপনি ফ্রি 20,000 টাকা পান, সেটা আপনার জন্য সুবিধা না? কেউ 30,000 পাইছে, কেউ 50,000 পাইছে, কেউ 80,000 পাইছে, অনেকেই পাইছে, প্রতি মাসে পাচ্ছে। আপনারা কাটিংয়ের একটা মেয়েকে আমরা পড়ালেখার ব্যবস্থা করাইছি, এটা তো শুনছেন সবাই, 1 কোটি টাকা খরচ যাবে। তো এটা আমরা চাই না যে শুধু এটা ও উপকার হোক, ওর মাধ্যমে আরো 10 জন মানুষ তো হবে না? আমাদের এইভাবে সবাই চিন্তা করতে হবে, তখনই আমাদের ইন্ডাস্ট্রিটা ভালো পজিশনে যাবে। তা আমরা কি বেস্ট হব? আর একটা জিনিস হচ্ছে যে গ্রামে যখন মারামারি হয় ভাইয়ে ভাইয়ে বা স্বামী স্ত্রী, ওটা চেয়ারম্যানের কাছে সালিশি করতে গেলে ওখানে শান্তি থাকে না, থাকে? থাকে বলেন তো? ওটা আরো বাদে, কারণ 2 জন 2 গ্রুপে, ও এসে খুব বাইরের যে আছে, এ একজনের পক্ষ নেই, ও আর একজনের পক্ষ নেই, ওটা আরো কিন্তু কেওয়াজ বাড়ে। তো এখানে আমাদের এখানে আমার সামনে যারা আছে, আমি বিশ্বাস করি সবাই ভালো, হয়তো 1-2 জন থাকতে পারেন। আমাদের টোটাল ফ্যাক্টরিতে 5-10 জন লোক থাকে, ওরা ওদের কোনো স্বার্থে নিয়ে, ওরা ওদের কোনো এজেন্ট নিয়ে ওরা কাজ করতে পারে। যে কোনো সমস্যার জন্য আমরা সবসময় বলি আপনারা আসতে পারেন আমাদের যে কোনো স্যারের কাছে, কোনো বাধা আছে? তাহলে কেন আমার কোনো সমস্যা হলে বা আরেকজনের কোনো সমস্যা হলে কেন আমরা সেটা করব? তা আমরা কি বেস্ট ফ্যাক্টরি হব? কণ্ঠের জোর নাই আপনার এই লাইনের, হ্যাঁ? হব, বেস্ট ফ্যাক্টরি হব। তারপরে এইদিকে মেয়েদের দিকে তো জোর কমে, এখানে সামনে কয়েকজন বলে। শোনেন, নিজে যতক্ষণ বিশ্বাস করবেন যেটা হওয়া যায়, তখন আপনারা এখন তো দেখেন যে ফেসবুকে বা বিভিন্ন সময় ইউটিউবে অনেক কিছু দেখেন না, যে একটা মানুষ কি করতেছে, সে তার পাকে এখান থেকে ওইভাবে অলিম্পিকের খেলা বলেন বা বিভিন্ন জায়গায় দেখেন না, আগে ওই মানুষে বিশ্বাস করে যে এটা সম্ভব। আপনি যতক্ষণ না বিশ্বাস করবেন যে আমি এই জিনিস করতে পারবো বা এই জিনিস হবো বা আমি ভালো পজিশনে যাব, ততক্ষণ পর্যন্ত এটা করতে পারবেন না। আগে আছে নিজের বিশ্বাস করতে হবে, হ্যাঁ আমার পক্ষে এটা সম্ভব। আপনি ভালো পজিশনে গেলে, আপনি ভালো কিছু করলে
আপনার ছেলে মেয়েও তখন সেটা দেখে উদ্বুদ্ধ হবে। আর আমি যদি চিন্তা করি যে না এটা হবে না, কি বলে স্যাররা, এ কি সম্ভব নাকি, জীবনেও এখানে হবে না, ওর দ্বারা জীবনে কোনো কাজ সম্ভব না। আমরা কি বেস্ট হব? মোটামুটি। এখন প্রেম স্যার কিছু যদি বলেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন তো সবাই? না আমরা এখন গালাগালি করি, বুকে হাত দেখো, এখন আমরা পুরোপুরি ভালো হয়ে গেছি। আগে মাঝে মাঝে ঝগড়াঝাটি হইতো, এখন আর এগুলি করি না। আস্তে আস্তে আরো ভালো হয়ে যাবো। এর মধ্যে সবাই ভালো হইতে হবে। আমাদের মধ্যে কিছু ভালো মানুষ আছে যারা ইচ্ছা করে মানুষের ক্ষতি করে, মানুষকে গালাগালি করতে বাধ্য করে। আমি আমার জীবনে দেখছি মসজিদের ইমাম আছে না, এরা 3 বার যদি ফাঁসায় কেউ কুচা দেয়, কেউ কুত্তার বাচ্চাকে গালি দেয়। কারণ কি, হে যে হাফেজ আলেম, ওটা তারপরে তাই না, রাগ ওটা তো কিছু হয়ে যায়। তোমাকে যখন বারবার আমি বুঝাইতেছি, তুমি বাবা এই কাজটা এইভাবে করো, তোমার টার্গেট এত বেশি, তুমি সব বুঝতেছো, তো তাল কাজ তোমার আসছে বেশি হবে না। একবার আমার জায়গায় তুমি আসো। স্যার একবার বলছে না, স্যার তো গালি দিবে না, আমরা দেশ বিদেশ সব কিছু ঘুরছে, অনেক শিক্ষিত। আমি তো আর শিক্ষিত না, আমি তো তোমার মতো 600 টাকার হেল্পার ছিলাম 98 সালে, এই থেকে এই পর্যন্ত আইছি। ওই সময় আমি ভালো শিক্ষিত ছিলাম, হেল্পারে ঢুকছি, আমার মতো শিক্ষিত হেল্পার কেউ ছিল না। তোমাদের সাথে কাজ করতে করতে আমি এ পর্যন্ত আসছি। তো আমার যে ধারণা, আমি যা নিজের বুঝি, সবার চেয়ে আমি ভালো। বাকিটা তোমরা আমাদের মর্যাদা বলতে পারবে না। আমার কাছে গিয়ে আজকে পর্যন্ত একজনও নাই যে ফিরে আসছে তার সুবিধা পায় নাই, কেউ বলতে পারবে না। এটা যে বলবে মুনাফিক। আমার চোখে দেখা আমার ক্ষতি করছে, তার ক্ষতি আমি করি নাই, প্রমাণ আছে না এরকম? তাহলে আমার ক্ষতি তোমরা কেন করবা? এই শাহিন তোমাদের লাঞ্চি, 2টা বাচ্চা হাফেজ, 2টা বাচ্চা হাফেজ হওয়ার পর কি গালি দিবে তোমারে? কেন দেয়? তোমার কার্যকলাপ এমন। এই লাইনের মধ্যে 70-80 জন লোক আছে, সবার সাথে শাহিনের সম্পর্ক ভালো, কেন 4-5 জনের সমস্যা হবে? তুমি ভালো হয়ে যাও। সারাদিন মাথায় টুপি থাকে, কারণ এখানে যাই করে ঘুরতে বাইরে হইলেই ও বাচ্চাদের কথা মনে করে মসজিদে ঢুকে। এত ভালো একটা পরিবার ওর, ও কেন তোমার সাথে খারাপ ব্যবহার করবে? ওর মতো হও না, তুমিও নামাজ পড়ো, তুমি মানুষের ভালোর জন্য কাজ করো, নিজের জন্য কাজ করো, তাহলে তো আমাদের পরিবেশ ভালো থাকে। দয়া করে স্যাররা তো যে অনেক করে আধা ঘন্টা যে মূল্যবান কথাগুলি বলছে, ওনাদের 1 মিনিটের দাম আমার 3.5 বেতন। টাকা দিয়ে কথা পাওয়া যাবে না। কথাগুলির সম্মান করবা, সুন্দরভাবে চলবা, যাতে লাইনটা সবচেয়ে ভালো লাইন হয়। ঠিক আছে? আল্লাহ হাফেজ।